ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক আপনি লাইভ সাংবাদিক সম্মেলন করে উনি এত পরিষ্কার বললেন হেফাজতরা রাজাকার, এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একজন অস্ট্রেলিয়াতে বসে এক শিক্ষক একটা ফেসবুকে পোস্ট দিয়েছিল, তাকে হাইকোর্ট থেকে সমন করে তার চাকরিও চলে গেছে এবং তার বিরুদ্ধে ওয়ারেন্টও হয়ে গেছে। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আর আমার আল্লাহর বিরুদ্ধে তারা কথা বলবে, আমার রসুলের বিরুদ্ধে তারা কথা বলবে, এই দেশে তার কোনো বিচার হবে না, সাধারণ মানুষ এটাতে ফুঁসে উঠছে। আমরা কি আওয়ামী লীগ বিএনপি করতে গিয়ে কি আমরা আমাদের ইমানের বাণিজ্য করে ফেলেছি? ফারুক হত্যা মামলার কারণে জামাতে ইসলামের 4 জন শীর্ষ নেতাকে শোন অ্যারেস্ট করে ধরে নেওয়া হয়েছে। তাহলে আজকে ছাত্রলীগ যুবলীগের ছেলে 2 জনকে ডাবল মার্ডার করলো, তাহলে তো রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে সমস্ত মন্ত্রীদের আজকে শোন অ্যারেস্ট করা উচিত। পৃথিবী উল্টে গেলেও আওয়ামী লীগকে ভোট দিবে না। জাতিসত্তাকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছে, বিশেষ করে আমাদের বাঙালি জাতির চরিত্রটা নিয়ে, এবং বাঙালি জাতির যদি আপনি শিরোনাম ধরেন কিংবা এর যদি নামকরণ ধরেন কিংবা প্রকৃতি বৈশিষ্ট্য ধরেন, সেখানে একটা মৌলিক জায়গায় কিন্তু একটা দাম্ভিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। কিভাবে সম্পর্কটা তৈরি হলো? এই সম্পর্কটা তৈরি হলো 1971-এর স্বাধীনতা যুদ্ধের সময়। আওয়ামী লীগের ইয়েটা দেখেন, নির্বাচনী ইশতেহার যেটা ছিল 70-র, সেখানে কিন্তু কোথাও ধর্মনিরপেক্ষতা ছিল না, কারণ এই কনসেপ্টটা তখন ছিল না। মূলত ছিল যে ভাষার জাতীয়তাবাদের ভিত্তিতে যে 52 আমাদের হয়েছিল, সেটাকে ভাষাকে আরও স্প্রেড ওয়েতে এটাকে সংস্কৃতি এবং পরবর্তীতে অর্থনৈতিক মুক্তির আন্দোলনে চলে এসছে, এবং আপনার 60 দশকের শেষের দিকে এটা রাজনৈতিক মুক্তির আন্দোলনে রূপ নেয়। কিন্তু খুব আশ্চর্য, যখন 71-এর যুদ্ধ শুরু হলো তখনও কিন্তু এই ভাষার আন্দোলনটা অর্থনৈতিক এবং রাজনৈতিক মুক্তির আন্দোলন হিসেবেই কিন্তু চলে এসছে। কোথাও এটা ছিল না। এবং স্বাধীনতা লাভের পর এবং 16 ডিসেম্বরে বিজয় লাভের পরেও কিন্তু এই প্রশ্ন কখনো আসেনি যে ধর্মনিরপেক্ষ কিংবা সাম্প্রদায়িক বিষয়। কিন্তু দুঃখজনক যেটা হলো যে 72-র যখন সংবিধান করা হলো, হঠাৎ করে কোনো কোথাও কিছুই ছিল না, সেখানে আমরা ভারতীয় সংবিধানের মূল স্পিরিটগুলোকে আমাদের সংবিধানে ধারণ করেছি, এবং সেখানে খুব সূক্ষ্মভাবেই ধর্মনিরপেক্ষতাকে আমাদের জাতীয়তাবাদের অংশ করে দেওয়া হলো। কখনো এই বিষয়টা যেহেতু ছিল না, এবং জনগণও এটাকে সেই সময়ে একটা নতুন রাষ্ট্র, এই খুশিতে মানুষ সেই বিষয়টাকে খুব একটা আমলে নেয়নি। কিন্তু এটার খারাপ দিকটা ধরা পড়েছে বিশেষ করে 73 থেকে 75-এর দুঃসহ শাসন আমলে, যেটা দেখা গেছে যে এই যে ধর্মনিরপেক্ষতার নামে একটা বৃহৎ ধর্মকে আপনি একপেশে করে রাখা এবং বৃহৎ ধর্মটার, সংখ্যাগরিষ্ঠ ধর্মটার প্রতিপক্ষ হিসেবে ধর্মনিরপেক্ষতাবাদটাকে সমাজে চালিয়ে দেয়া এবং রাষ্ট্রীয় জীবনে এটাকে প্রয়োগ করার একটা যে বড় রাজনৈতিক কৌশল তখন শুরু হয়েছিল, তাতে কিন্তু এই জাতিগোষ্ঠীর একটা বড় অংশ কিন্তু একটা হতাশায় ভুগেছিল। এই যে একটা যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতিকে পুনর্গঠনের যে আপনার চ্যালেঞ্জ রয়েছে, এবং সেই সময়ে যেভাবে আইনশৃঙ্খলা পরিণতির অবনতি ঘটেছিল এবং রাষ্ট্রযন্ত্র যেভাবে অনেকটাই রাজনৈতিক দুর্বৃত্তায়নের কাছে অসহায় হয়ে গিয়েছিল, এইটার সুযোগ নিয়েই কিন্তু এই একটা মুসলিম জাতীয়তাবাদের একটা বিকাশ তখন থেকে শুরু হয়ে যাচ্ছিল। পরবর্তীতে 75-এর দুঃখজনক ঘটনা, পরে যেটা ধারণ, তখনও কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ কিংবা এই অঞ্চলের জাতীয়তাবাদের ধারণাটা কিন্তু তখনও প্রকট হয়নি। প্রকটটা তখনই হয়েছিল যখন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর খন্দকার মোশতাক যখন আপনার এই সরকার গঠন করলেন বাকশালের সবাইকে নিয়ে, এবং পরবর্তীতে যখন আপনাদের মনে আছে যে খালেদ মোশাররফ, এদের যে একটা বড় ধরনের উত্থান হয়েছিল, এবং এরা যেটা চেয়েছিল যে আপনি একটা বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে এবং তাবেদার রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করার যে একটা আন্দোলন হয়েছিল, সেখানে কিন্তু বিশেষ করে আমাদের
সেনাবাহিনীর সৈনিকরা এই স্টেপটা তখন তারা নিয়েছিল যে আমরা তো যুদ্ধ করেছি, স্বাধীনতা অর্জন করেছি, 30 লক্ষ মানুষের রক্ত দিয়েছি, অন্য কোনো রাষ্ট্রের দাসত্বের জন্য নয়, আমাদের নিজের আত্মপরিচয়ের জন্য। এই পরিচয়টা আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি। হ্যাঁ, যদি বাঙালি বলে তো আমাকে তো আপনি অন্যদিকে টান দিয়ে নিয়ে যাচ্ছেন। এবং যখন সিপাহী বিপ্লবটা হলো, এটাই কিন্তু মুসলিম এবং বাংলাদেশি জাতীয়তাবাদের সূচনা বাংলাদেশে। তো এই সূচনা থেকে কিন্তু এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই যে এই দেশে একটা বড় অংশ মুসলিম এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক এবং বিশ্বাসী। মুক্তিযুদ্ধের বিপক্ষে আমরা ধর্মটাকে প্রতিপক্ষ হিসেবে রূপ নিয়েছি। এবং যখনই মুক্তিযুদ্ধের চেতনাকে যারা সোল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করেছে এবং এই চেতনাটাকে সামনে রেখে যারা সমস্ত রকম অপকর্ম, দুর্নীতি, লুণ্ঠন, অপশাসন করেছে, তারা যখন তাদের প্রতিপক্ষকে হেয় করার জন্য এই মুক্তিযুদ্ধের চেতনাটাকে ব্যবহার করেছে। আবার উল্টা দিকে এই ধর্মীয় চেতনাকেও ব্যবহার করে আমরা অনেক সময় দেখেছি যে সমাজে অশান্তি সৃষ্টি করে, বিভিন্ন মানুষের ভেদাভেদ সৃষ্টি করে খুনাখুনি, হানাহানি করা হয়েছে। এই সুযোগেই মুক্তিযুদ্ধেরকে সপক্ষের শক্তি বলে বিরুদ্ধ শক্তিকে ধীরে ধীরে কিন্তু ইসলামী শক্তিতে রূপান্তর করে দেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে যেখানে দেখা গেছে যখনই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে কোনো কর্মকাণ্ড হয় সেখানে আপনি অপকর্মের হোতা দেখানো হচ্ছে ইসলামী আদর্শকে, দাড়ি, টুপি, পাঞ্জাবি কিংবা হুজুর, আলেমদেরকে দেখানো হচ্ছে। কিন্তু এটা কেন হবে? আপনি দেখেন আমাদের পয়লা বৈশাখের যে শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, কিন্তু বলা হচ্ছে এটা বাঙালি সংস্কৃতি। এটা তো কোনোদিন বাঙালি সংস্কৃতি না। এটা প্রথম 1986 সনে যশোরে এই প্রথম নববর্ষের একটা শোভাযাত্রা ক্ষুদ্র পরিসরে শুরু হয়। পরবর্তী ঢাকার চারুকলা ইনস্টিটিউটের ছাত্ররা 1989 সনে একেবারে সীমিত পর্যায়ে একটা শোভাযাত্রা বের করে। বেশি দিনের বিষয় না, এটা 30-32 বছর আগের। কিন্তু এখন আমরা এটা বলছি 1000 বছরের সংস্কৃতি। এখানে দেখেন বাঙালি সংস্কৃতিকে কি বলছি আমরা ড্রাগন নিয়ে যাচ্ছি। ড্রাগন তো বাঙালি সংস্কৃতি না, এটা চীনা সংস্কৃতির বিষয়। আমরা ময়ূরকে নিয়ে যাচ্ছি, ময়ূর তো উত্তর ভারতের সংস্কৃতি। মুখোশকে দেখানো হচ্ছে, মুখোশ তো শ্রীলঙ্কার সংস্কৃতি। তো আমাদের বাঙালির সংস্কৃতি তো হচ্ছে আপনার শালিক, গরু, ছাগল, হাঁস, মুরগি যেগুলো আছে সেটা না হয় বাদই দেন, অন্তত আমাদের শাপলা, দোয়েল এগুলো তো থাকবে, সেগুলোও নেই। আমরা এটার এগেনস্টে কী করছি? আমরা এটার এগেনস্টে দাড়িওয়ালা, টুপিওয়ালা, মসজিদ, আপনার পাঞ্জাবি, ইসলামের তারকা, চাঁদ, এগুলাকে আমরা ব্যবহার করছি আমাদের অপশক্তি হিসাবে। তো এটা কেন আমাদের বাঙালির সংস্কৃতি হবে না? আমাদের প্রায় 1000 বছর ধরে এই মাটিতে এই ধর্মটা মানুষ পালন করছে যেভাবে হোক, কম বেশি করে। এটা তো 1000 বছরের সংস্কৃতি, না হলে 500 বছরের মিনিমাম সংস্কৃতি এই অঞ্চলের, 90% মুসলমানের। তো এইটাকে যদি আমরা আমাদের সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি না বলে এটাকে প্রতিপক্ষ করে ফেললাম, এই যে দীর্ঘদিনের একটা ক্ষোভ। আপনি রেডিও, টিভি, সিনেমায় যখনই খল চরিত্র দেখানো হয়, সবচেয়ে গুন্ডা যাকে দেখানো হয়, খারাপ লোকটা দেখানো হয় মসজিদের ইমাম, তার হাতে তুসবি এবং আল্লাহর নবীর সুন্নাহ তার শরীরে। তো স্বাভাবিকভাবে বাচ্চারাও কিন্তু, ইভেন আপনি বিগত সময়গুলোতে যত বোমা ফুটেছে, মানুষ হতাহত হয়েছে, জঙ্গি বলে যাদেরকে ধরা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, প্রত্যেকে আল্লাহর নবীর সুন্নাহ নিয়ে। প্রত্যেকের নামের আগে মুফতি রয়েছে, শায়েখ রয়েছে, মাওলানা রয়েছে। এতে হয়েছে কি, এই যে এই প্রজন্মের মধ্যে একটা ধর্মকে নিয়ে একটা ভীতি তৈরি করে দেওয়া হয়েছে, যে এই ধর্মীয় অনুশাসন যারা মানছে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে যারা অনুসরণ করছে, আল্লাহর হুকুম এবং আল্লাহর রসুলকে যারা অনুসরণ করছে, তাদের মধ্যেই বোধহয় জঙ্গি ভাবটা রয়ে গেছে। এবং তারাই বোধহয় ধর্মেরও শত্রু, সমাজেরও শত্রু, রাষ্ট্রেরও শত্রু এবং মুক্তিযুদ্ধেরও শত্রু। কিন্তু আসলে তো তা না। 30 লক্ষ মানুষ যে মারা গেছে, তারা কি মুসলমান ছিল না? তাদের মধ্যে 99%ই তো ছিল মুসলমান। যারা শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, তারা তো মুসলমানই ছিল। যারা যুদ্ধ করেছে এই দেশে, তারা কি ভিন্ন ধর্মের লোক ছিল? তারা তো মুসলমানই ছিল। কিন্তু যে কথা বললাম, যে 72 থেকে যে একটা অপশক্তি চেষ্টা করেছে এই বিজয়টাকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করার জন্য।
যারা হেফাজতে ছিল তাদের ম্যাক্সিমাম বয়সই কিন্তু 42 বছরের নিচে। তো তারা কি করে রাজাকার হয়? আসলে যদি এটা সত্য হয় সৈয়দ আশরাফের কথা, তাহলে তো বাংলাদেশে প্রায় 1 কোটির মতো আলেম, মসজিদের ইমাম, মুয়াজ্জিম, মাদ্রাসার ছাত্র, শিক্ষক যারা রয়েছেন প্রত্যেকেই রাজাকার। তো স্বাভাবিক কারণেই যখন আমার আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ কটাক্ষ করবে, মুসলমান হিসেবে তো আমার রক্ত ঠান্ডা থাকার কোনো কথা না। এই বামরা, এই ইনু মেননের মতো নাস্তিকরা, এরা এত বড় বড় কথা বলবে। আপনার এই যে গোফওয়ালা, আপনার শাহরিয়ার কবির, মুরগি চোর, মুরগি সাপ্লায়ার, মুনতাসির মামুন, এদের মতো মানুষরা আল্লাহর রসুলকে নিয়ে বেয়াদবি করবে, আর আমরা এই দেশে বসে থাকবো, কথা বলতে পারবো না। কথা বললে তারা অ্যাটাক করবে। এটা কোন দেশে আমরা? এই যখন হেফাজতের আন্দোলন চলছে, তখন লোক দেখানোর জন্য 4 জনকে অ্যারেস্ট করা হলো, এবং বিশ্বাস করেন তাদেরকে জামিনে মুক্তি দিয়ে দেওয়া হলো, যে তাদের বিরুদ্ধে কোনো মামলাই নাই। এবং আমি সেদিন পেপারে দেখলাম যে তাদেরকে মাত্র 54 ধারায় অ্যারেস্ট করা হলো সন্দেহের কারণে। 5 তারিখে যখন গণহত্যা করা হলো শাপলাতে, সেই দিন আগে বিকেলে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক আপনি লাইভ সাংবাদিক সম্মেলন করে উনি এত পরিষ্কার বললেন, হেফাজতরা রাজাকার, এরা পাকিস্তানের দালাল, এদেরকে এখন বের করতে দিয়েছি, এরপরে ঘর থেকেও বের করে দেওয়া যাবে না, এদেরকে বের করে দেওয়া, ঘর থেকে বের হতেও দেওয়া যাবে না। এবং উনি খুব খারাপভাবে ওনাদেরকে রাজাকার বললেন, দেশের শত্রু বললেন, পাকিস্তানের দালাল বললেন। তো আমি যেটা বলি যে যারা হেফাজতে ছিল তাদের ম্যাক্সিমাম বয়সই কিন্তু 42 বছরের নিচে। তো তারা কি করে রাজাকার হয়? আর যারা বয়স একটু বেশি ছিল তাদেরও বা যুদ্ধের সময় রাজাকার হওয়ার মতো বয়স ছিল কি না? আর এভাবে যদি আসলে যদি এটা সত্য হয় সৈয়দ আশরাফের কথা, তাহলে তো বাংলাদেশে প্রায় 1 কোটির মতো আলেম, মসজিদের ইমাম, মুয়াজ্জিম, মাদ্রাসার ছাত্র, শিক্ষক যারা রয়েছেন প্রত্যেকেই রাজাকার। তাহলে তো এটা খুব দুঃখজনক, ভয়ঙ্কর বিষয় যে দেশের একটা বড় ধরনের প্রায় 15 ভাগের 1 ভাগ মানুষই এখনও রাজাকার। তো এই ধরনের কথাবার্তা তো তারা যেটা বলার চেষ্টা করছে যে যখনই আপনি ধর্মকে নিয়ে কথা বলবেন, তখনই আপনার জন্য কিছু উপমা তারা তৈরি করে দিবে, আপনাকে কিছু নামকরণে তারা অঙ্কিত করে দিবে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয়টা হচ্ছে যে আপনি রাজাকার, আপনি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। তা আমি এটা বুঝি না যে 42-43 বছর হয়ে গেল আমাদের স্বাধীনতা আন্দোলনের, স্বাধীনতা যুদ্ধের এবং আমাদের মহান স্বাধীনতার, এতদিন পর যারা এই বয়সে রয়েছে তারা কি করে রাজাকার হয়? তারা একটা নাম দিয়েছে 90 রাজাকার। 13 দফার শুরুটা কোথায় হয়েছে? 13 দফার শুরুটা হয়েছে কিন্তু মূলত আল্লাহর রসুল এবং ইসলামকে অবমাননার জন্য যারা ব্লগে কটাক্ষ করেছিল তাদের বিরুদ্ধে শাস্তি চাওয়ার আন্দোলন থেকে যখন এটা না করা হয়েছিল, তখন এটা আস্তে আস্তে 13 দফায় রূপ লাভ করে। এবং যখনই আল্লাহ এবং আল্লাহ রসুলকে যখন অবমাননা করা হলো, এবং এটা দীর্ঘদিন ধরে করা হয়েছে, এই কারণে করা হয়েছে যে 2011 সনেই কিন্তু হাইকোর্ট ডিভিশন মার্চ মাসে একটা রিট পিটিশন হয়, সেখানে এই ব্লগগুলোকে বন্ধ করার জন্য হাইকোর্ট নির্দেশনা দেওয়া হয়। এবং সরকার কিন্তু তখন এটাকে কোনোভাবে আমলে নেয়নি, যে আল্লাহ রসুলকে অবমাননা করছে, তাদের কি যায় আসে। হাইকোর্টের এই নির্দেশনা যদি সেদিন সরকার পালন করত এবং ব্লগগুলোকে যদি চিহ্নিত করে বন্ধ করার ব্যবস্থা করত, তাহলে কিন্তু এত বড় হত্যাযজ্ঞ এই দেশে সংগঠন হতো না এবং দেশে এত বড় অশান্তিও হতো না। সরকার এটা কখনোই আমলে নেয়নি। পরবর্তীতে এই যে থাবা বাবার যে ঘটনা, সেখান থেকে মানুষ কিন্তু জেনে গেল যে ইসলামকে এরা কতটুক নিচু শুধু করে না, ইসলামের বিরুদ্ধে এদের কতটুক হীনমন্যতা রয়েছে, কতটুক প্রতিহিংসা পরায়ণতা রয়েছে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে। তো স্বাভাবিক কারণে যদি কেউ মুসলমান হয়ে থাকে, সে আওয়ামী লীগ করে, বিএনপি করে, সেটা বড় প্রশ্ন না। মুসলমান হতে হলে আল্লাহর নবী বলে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত নিজের জীবন, নিজের সম্পদ, নিজের সন্তানের চেয়ে বেশি প্রিয় আল্লাহর নবী কারো কাছে না হবে, ততক্ষণ পর্যন্ত উনি মুমিন হবেন না। তো স্বাভাবিক কারণে যখন আমার আল্লাহর রসুলের বিরুদ্ধে কেউ কটাক্ষ করবে, মুসলমান হিসেবে তো আমার রক্ত ঠান্ডা থাকার কোনো কথা না, প্রশ্নই ওঠে না। মানুষ কেন সংক্ষুব্ধ হলো এবং হেফাজত কেন হলো এটার কারণে। এবং যখন প্রতিনিয়ত বলা হচ্ছিল যে এরা করেছে, নির্ধারণ করে দেওয়া হয়েছে, সরকার এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমি তখন এই হেফাজতের আন্দোলনের শুরুর আগেই
আমি তখন যুগান্তরে, তো আমি 3টা পত্রিকায় কলাম লিখি, আমি তখন শুরুই করেছিলাম একটা কলাম দিয়ে যে ব্লগে ইসলাম অবমাননার বিচার পাবো কি না, আমি একটা সংশয় প্রকাশ করেছিলাম যে সরকার করবে কি না। কারণ আমার ধারণা ছিল এই সরকারের আশেপাশে যারা আছে তারা ইসলাম বিরোধী, তারা কখনোই আল্লাহ এবং আল্লাহর নবীর খেলাফে যারা কাজ করেছে তাদের শাস্তির নিশ্চিত তারা করবে না, এটা আমার বিশ্বাস ছিল। এবং যেটা ঘটেছে যে আমি অনেকভাবে মিডিয়াতে কলামে আমার পোস্ট এডিটোরিয়াল লেখার চেষ্টা করেছি সরকারকে শুভবুদ্ধি উদয় হওয়ার জন্য, যে না, এখানে আপনারা হাত দেন, না হয় দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। এবং ফেব্রুয়ারির আগেই কিন্তু যখন হেফাজত আন্দোলন শুরু করতে যাচ্ছে, তখন আমি বেশ কয়েকটা লাইভ টক শোতেও বলেছি যে এটা খুব সতর্ক বার্তা হচ্ছে সরকারের জন্য। এখনও যদি সরকার এটাকে গুরুত্ব না দেয়, এই যারা হুজুররা, আলেমরা যদি আন্দোলনে নামে, এটা কোনো রাজনৈতিক আন্দোলন না, এটার সাথে এদেশের কোটি কোটি মানুষ কিন্তু সংযুক্ত হয়ে যাবে। তখন কিন্তু সরকার এটা পিছু হটার কোনো সুযোগ থাকবে না। কিন্তু সরকার তো এগুলা কথা আমলে নেয় কি না আমার এটা জানা নেই। এবং পরবর্তীতে যেটা হলো, যখন মানুষ দেখলো যে আমাদের সংবিধানে, মহান সংবিধানে এক ব্যক্তির ছবি প্রদর্শনকে বাধ্যতামূলক করা হলো, এবং এক ব্যক্তির বিরুদ্ধে কোনো কথা বললে তাকে সরাসরি আপনি অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দিতে পারবেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একজন অস্ট্রেলিয়াতে বসে এক শিক্ষক একটা ফেসবুকে পোস্ট দিয়েছিল, তাকে হাইকোর্ট থেকে সমন করে তার চাকরিও চলে গেছে এবং তার বিরুদ্ধে ওয়ারেন্টও হয়ে গেছে। এবং ফারাবি নামের এক ছেলে চিটাগাং বিশ্ববিদ্যালয়ে শুধু ইমামের বিষয়ে কথা বলেছিল, এই যে থাবা বাবার, সঙ্গে সঙ্গে তাকে ঘণ্টাখানিকের মধ্যে অ্যারেস্ট করে তাকে দিনের পর দিন রিমান্ডে রাখা হয়েছে, আজ পর্যন্ত সে বেরোতে পারেনি। আর যেখানে একটা ব্যক্তির সম্পর্কে এতটুকু বলার কারণে তাকে দিনের পর দিন রিমান্ডে নেওয়া হচ্ছে, একটা ব্যক্তির সম্পর্কে কোনো কথা বলা যাবে না, সংবিধানে রাখা হয়েছে। আর যে আল্লাহ আমাকে জন্ম দিয়েছে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যেই নবীর সুন্নতের মধ্যে আছে আমরা আছি, সেই আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে, আর তার বিরুদ্ধে এই দেশে কোনো আইন থাকবে না। কুকুর, বিড়াল, গরু, ছাগলের জন্য এই দেশে আইন আছে। আপনি একটা পাখিকে মারলে এই দেশে আপনি পাখির মারার হত্যার বিচার আছে, আর আমার আল্লাহর বিরুদ্ধে তারা কথা বলবে, আমার রসুলের বিরুদ্ধে তারা কথা বলবে, এই দেশে তার কোনো বিচার হবে না। সাধারণ মানুষ এটাতে ফুঁসে উঠছে। এটা আমার আপনার আওয়ামী লীগ বিএনপির বিষয় না, এটা মুসলমানের ইমানের বিষয়। আপনি এই দেশে থেকে, এই দেশের মধ্যে বসে, 90% মানুষের মধ্যে বসে, এই বামরা, এই ইনু মেননের মতো নাস্তিকরা, এরা এত বড় বড় কথা বলবে। আপনার এই যে গোফওয়ালা, আপনার শাহরিয়ার কবির, মুরগি চোর, মুরগি সাপ্লায়ার, মুনতাসির মামুন, এদের মতো মানুষরা আল্লাহর রসুলকে নিয়ে বেয়াদবি করবে, আর আমরা এই দেশে বসে থাকবো, কথা বলতে পারবো না। কথা বললে তারা অ্যাটাক করবে। এটা কোন দেশে আমরা আছি? কোন দেশে আমরা আছি? কোন শাসন ব্যবস্থায় আছি? কোন সংবিধানে বলে এইটা? কোন মানবাধিকারে বলে? কোন ইন্টারন্যাশনাল কনভেনশনে বলে এইটা? একটা মানুষের তো জন্মগত অধিকার, তার ধর্মকে রক্ষা করার অধিকার, সে যে ধর্মেরই হোক না কেন, পুরো পৃথিবীতে। কিন্তু আমাদের দেশে আশ্চর্য, এখানে মুসলমান রাষ্ট্র, মুসলমানদের শাসক এই দেশে রয়েছে, আর এই দেশে আমরা আল্লাহর নবীর কোনো অপমানের বিচার পাই না। এতে হয়েছে পুরো জাতি সংক্ষুব্ধ হয়ে গেছে। এবং যাতে যেটা দেখা গেছে যে এই যখন হেফাজতের আন্দোলন চলছে, তখন লোক দেখানোর জন্য 4 জনকে অ্যারেস্ট করা হলো, এবং বিশ্বাস করেন তাদেরকে জামিনে মুক্তি দিয়ে দেওয়া হলো, যে তাদের বিরুদ্ধে কোনো মামলাই নাই। এবং আমি সেদিন পেপারে দেখলাম যে তাদেরকে মাত্র 54 ধারায় অ্যারেস্ট করা হলো সন্দেহের কারণে, তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই। আশ্চর্য একটা দেশে আমরা বসবাস করছি। আমরা কি আওয়ামী লীগ বিএনপি করতে গিয়ে কি আমরা আমাদের ইমানের বাণিজ্য করে ফেলেছি? আমরা আমাদের নেত্রীদের কে আল্লাহ মানে মাফ করুক, আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে যাচ্ছি, আমরা নেতা নেত্রীকে বেশি সন্তুষ্ট করে ফেলছি। আমাদের কাছে আমরা আমাদের নেতা নেত্রীর জন্য যেভাবে জীবন দিচ্ছি, যেভাবে মারামারি কাটাকাটি করছি, একে অন্যকে অবহেলা করছি, কটাক্ষ করছি, খুন খারাপি করছি, আরে এর 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহর জন্য করতাম, আল্লাহর কসম আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যেত। আশ্চর্য একটা সমাজে আমরা বসবাস করি। আর দিনের কথা যেই বলবে সেই রাজাকার, সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি। কোন দেশে আমরা বসবাস করি? মানে আপনি এমন হয়ে গেছে যে আপনি এই সরকারের বিরুদ্ধে যেই কথা বলবে সে হত্যাযোগ্য অপরাধ করেছে। এই সরকারের প্রতিপক্ষ যারা, তারা প্রত্যেকে হত্যাযোগ্য অপরাধী। এটা তো একটা চলতে পারে না। আপনি মুক্তিযুদ্ধের চেতনাটা কোনো অস্ত্র হতে পারে না কাকে ঘায়েল করার জন্য, এটাকে অস্ত্র হিসেবে বানিয়ে ফেলা হয়েছে।
এবং এই অস্ত্র দিয়ে আপনি নির্বিচারে আলেমদেরকে হত্যা করছেন। যে বামরা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল, ইনু, মেনন, মতিয়া চৌধুরীরা তাদের বাসায় অ্যাটাক করেছে, বঙ্গবন্ধুকে চামড়া দিয়ে ডুগডুগি বাজাবে, তারা এখন সরকারের মধ্যে আছে। 13 দফাকে যদি আপনি ডাস্টবিনে ফেলে দিতে পারেন তাহলে সব মহিলা আপনাদের পক্ষে আসবে। তাহলে তো এই দেশে 50% ভোট আছে মহিলাদের, তার 4টা সিটি কর্পোরেশনের কোথায় 54% ভোটার, কার বাক্সে গেছে? স্কুলে বাচ্চাদেরকে জিজ্ঞেস করছে, বলো তো আমি বিরিয়ানি খেতে চাই, এটা ট্রান্সলেট করো তো ইংরেজি। বলে আই ওয়ান্ট টু গো টু শাহবাগ। আজকে সিটি কর্পোরেশন নির্বাচন বলে যেটাই বলেন, তাদের পায়ের নিচে থেকে মাটি সরে গেছে। একদম নিদেন পক্ষে 50 লক্ষ থেকে 70 লক্ষ আলেম এই দেশে রয়েছে। এরা যতদিন তাদের ইমান আছে আওয়ামী লীগকে ভোট দিবে না। তার ফ্যামিলি তো প্রশ্নই ওঠে না, তাদের আত্মীয় স্বজন সহ দিবে না। সমস্ত রাজনৈতিক দল বন্ধ হয়ে গেছিল, একটাই দল থাকবে। ইভেন বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করে ফেলেছিল। আওয়ামী লীগ কিন্তু নাই, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নাই, এটা শেষ। উনি তো বাকশাল করেছিলেন। বঙ্গবন্ধুর দল তো আওয়ামী লীগ না, আওয়ামী লীগ তো ভাসানীর দল, মৌলানা ভাসানীর দল। বঙ্গবন্ধু দল তো বাকশাল। মেয়র ইলেকশনটা যেটা হয়েছে এটা তো হওয়ার কথা, খুব স্পষ্ট হওয়ার কথা। এবং শুধু মেয়র ইলেকশন না, সামনেও আওয়ামী লীগের জন্যও তো এই চ্যালেঞ্জগুলো রয়েছে। বড় দাগে 10টা চ্যালেঞ্জ রয়েছে আওয়ামী লীগের জন্য, এবং এই 10টা ফ্যাক্টরই মেয়র ইলেকশনে কাজ করেছে। নাম্বার 1 ফ্যাক্টরটা, আমি প্রথম তত্ত্বগুলো বলি। আওয়ামী লীগ কিছু ফর্মুলা তারা তৈরি করেছে, ভ্রান্ত নীতি তারা, এই যে বামরা তাদেরকে ঘেরে ফেলেছে না, যে বামরা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল, ইনু, মেনন, মতিয়া চৌধুরীরা তাদের বাসায় অ্যাটাক করেছে, বঙ্গবন্ধুকে চামড়া দিয়ে ডুগডুগি বাজাবে, তারা এখন সরকারের মধ্যে আছে। তো এটা তো স্বাভাবিক, এটা তো হতেই হবে, এই অধপতনটা হতেই হবে। আলেমদেরকে মেরে ফেলতে পারলেই মহিলাদের ভোট পাবেন। আর 13 দফাকে যদি আপনি ডাস্টবিনে ফেলে দিতে পারেন তাহলে সব মহিলা আপনাদের পক্ষে আসবে। তাহলে তো এই দেশে 50% ভোট আছে মহিলাদের, তার 4টা সিটি কর্পোরেশনের কোথায় 54% ভোটার, কার বাক্সে গেছে? এটা তো এই সরকারের অধীনে নির্বাচন হলো, এমন তো না যে অন্য কেউ নির্বাচন করেছে। তো ওই 50% কোথায়? সেকেন্ড আসেন, আরেকটা ফর্মুলা তারা করেছে যে গণজাগরণ মঞ্চ করব, বিরিয়ানি প্যাকেট খাবো। মানে এমন হয়ে গেছে গণজাগরণ মঞ্চটা, স্কুলে বাচ্চাদেরকে জিজ্ঞেস করছে, বলো তো আমি বিরিয়ানি খেতে চাই, এটা ট্রান্সলেট করো তো ইংরেজি। বলে আই ওয়ান্ট টু গো টু শাহবাগ। মানে এমন হয়ে গেছে, মানে বিরিয়ানি টিরিয়ানি দিয়ে আপনি এমন করে ফেলেছেন। এবং এটাতে বিশ্বাসযোগ্য মিডিয়া যেভাবে করেছে এটাকে, তাতে তাদের একটা ভ্রান্ত নীতি হয়েছে যে আমরা যদি কোনোভাবে ধর্মকে কোট আনকোট সাইজ করতে পারি তাহলে তো গণজাগরণ মঞ্চের নবপ্রজন্মের এই মহিলাবাদী দেন সব বাদ দিয়ে মিনিমাম 30 থেকে 35% ভোট আমাদের আসবে। তো এই 35-30% ভোট কোথায় গেল? 4 সিটি কর্পোরেশনে। থার্ড যেটা তারা মনে করেছিল যে বিরোধী দলকে নিষ্পেষণ করে মাঠে দাঁড়াতে না দিয়ে মেরে পিটে যদি চালানো যায় এতে সরকার টিকে যাবে। ভ্রান্ত, রং। আজকে সিটি কর্পোরেশন নির্বাচন বলে যেটাই বলেন, তাদের পায়ের নিচে থেকে মাটি সরে গেছে। যে সরকারের এখন 10টা বড় চ্যালেঞ্জ আছে, ইন শর্টে আমি বলছি। নাম্বার 1 চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার শেয়ার মার্কেটের 33 লক্ষ বিনিয়োগকারী হারিয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, ক্ষমতাসীন দল আছে, মন্ত্রীদের ছেলে মেয়েরাও আছে। এই যে 33 লক্ষ পরিবারে যদি 3টা করে ভোট হয়, 1 কোটি মানুষ, এই 1 কোটি লোক পৃথিবী উল্টে গেলেও আওয়ামী লীগকে ভোট দিবে না। আমরা তো অনেকের সাথে কথা বলি, তাদের জীবন পরিবার সব ধ্বংস হয়ে গেছে, বাড়িঘর বিক্রি করে তারা নিঃস্ব হয়ে গেছে, তারা কোনোদিন ভোট দিবে না। সেকেন্ড চ্যালেঞ্জ আসেন, গ্রামীণ ব্যাংকে 84 লক্ষ নারী গ্রাহক রয়েছে, 2টা করে ভোট হলেও 1.5 কোটি। আজকে কি মনে করেন ইউনূস সাহেবকে আপনি আজকে নাকানি চুবানি খাওয়াচ্ছেন, সুদখোর, রক্তচোষা বলছেন, গ্রামীণকে 21 টুকরা, এরা শুধু টুকরাই করতে জানে, টুকরা করতে চাচ্ছেন, আর ভোটে এরা কি করবে? এটা সেকেন্ড চ্যালেঞ্জ। থার্ড চ্যালেঞ্জ হচ্ছে ডেস্টিনিতে আপনার 10 লক্ষ গ্রাহক রয়েছে যাদের সমস্ত টাকা পয়সা ব্লক হয়ে গেছে। অনেকে আমাদেরকে বলে আপনারা টকশোতে যান, আমাদের সম্পর্কে বলেন না, আমরা তো নিঃস্ব হয়ে গেছি। এই 10 লক্ষ গ্রাহকের পরিবার এদের বিরুদ্ধে যাবে। তারপর আসেন পদ্মার বিষয়। পদ্মাতে দক্ষিণ অঞ্চলের পুরো
এলাকা, ওই বেল্টটা কিন্তু আওয়ামী লীগের বেল্ট। আজকে দেখেন ওই এলাকায় বেশি ভরাডুবি হয়েছে। কারণ হচ্ছে আপনি তো জেনে গেছে যে এই পদ্মা ঢেউ গড়াতে গড়াতে বিশ্বব্যাংক থেকে কানাডা পর্যন্ত চলে গেছে। কারা খেয়েছে, কিভাবে খেয়েছে সবাই জানে, কার কত পার্সেন্ট, নিশ্চন চৌধুরীর কত পার্সেন্ট, এবং 2% কার, এই নাম এখন বলে না, বললে নাম বললে বদনাম হয়ে যাবে। এই নামগুলোও রাজ পরিবারের লোকজনরা জড়িত। তো এটা তো মানুষ বোঝে যে কোন জায়গায় সমস্যাটা। এখন আসেন যে এর পরের যে সরকারের চ্যালেঞ্জগুলা, একটা বড় চ্যালেঞ্জ আপনার রয়ে গেছে যে সরকারের যে হাইব্রিড নেতারা এবং বামরা যেভাবে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে যেভাবে ব্যবহার করছে, এবং তাদের দুর্নীতির কারণে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ যে একেবারেই ছন্নছাড়া হয়ে গেছে, এবং যারা তেগি নেতা তারা কিন্তু এই হাইব্রিডদের সাথে লড়াই করছে। ইলেকশনের সময় এই তেগি এবং হাইব্রিডের লড়াই হলে ভোটটা তাদের ভাগ হয়ে অর্ধেক হয়ে যাবে, এবং যারা ত্যাগী তাদের ভোটটা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে। এর নেক্সটে আসেন যে উপজেলা পরিষদকে কিন্তু কোনো কাজ করতে দেয়নি এমপিরা। সমস্ত গম ঢেউটিন সব চুরি করে খেয়েছে এমপিরা, এবং তাদের একটা বড় অভিযোগ রয়েছে উপজেলা চেয়ারম্যানদের কিংবা জেলা পরিষদে যাদেরকে আওয়ামী লীগ বানিয়েছে তাদেরকে কোনো কর্তৃত্ব দেওয়া হয়নি, এবং তারা ডিক্লেয়ারই করেছে যে আগামী নির্বাচনে এমপিদেরকে তারা দেখিয়ে দিবে, এবং এটা তারা দেখিয়ে দিবে। হেফাজতের বিষয় একদম নিদেন পক্ষে 50 লক্ষ থেকে 70 লক্ষ আলেম এই দেশে রয়েছে। এরা যতদিন তাদের ঈমান আছে আওয়ামী লীগকে ভোট দিবে না। তার ফ্যামিলি তো প্রশ্নই ওঠে না, তাদের আত্মীয় স্বজন সহ দিবে না। এবং যে লোকটা ন্যূনতম ইসলামের প্রতি তার, নামাজ পড়ে না ঠিক আছে, তারপরে ধর্মভীরু, এই যে ইসলামের প্রতি তার ন্যূনতম আছে, তারা মনে করছে যে এই সরকার ইসলামের বিরুদ্ধে কাজ করেছে। কেন? এই যে আলেমদেরকে আপনি রাতের অন্ধকারে নিয়ে, তারা জিকিররত অবস্থায়, তাহাজ্জুদরত অবস্থায় আপনি রাতের অন্ধকারে নির্বিচারে গুলি করে মারলেন পশু পাখির মতো, ট্রাকে করে যেরকম ময়লা নিয়ে যায় এভাবে নিয়ে ক্রাশ করে ফেললেন। এই আলেমরা, এই এতিমরা যারা কোরআনকে ধারণ করেছে সারা জীবন, এদের রক্ত বৃথা যাবে না। এই শাপলা চত্বর একদিন শাহাদাত চত্বর হবে ইনশাআল্লাহ এই দেশে, এবং এই আলেমদের রক্তেই দেখবেন এই যেটা আপনি বললেন 13 দফা, এটা হবেই বাংলাদেশে। 13 দফাকে আপনি কিভাবে হেয় করবেন, এটার একটা বড় মিশন চলছে। এটাকে হেয় কিভাবে করবেন? এটা তো আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা। ইলেকট্রনিক্স মিডিয়া, একটা মিডিয়া তৈরি করতে হলে 15 থেকে 20 কোটি টাকা তো মিনিমাম আপনার, যত ছোটই হোক না কেন। এটা থেকে শত শত কোটি, 200, 300, 400 কোটি টাকা। এবং আপনারা নিজেরাও তো চাকরি করেন মিডিয়াতে, শত শত এখানে কর্মসংস্থানের বিষয় রয়েছে, অনেক ইনভেস্টমেন্টের বিষয় রয়েছে। আমাদের দেশে তো খুব প্রাইভেটাইজেশনে যে সমস্ত কাজ হচ্ছে, সরকারের কোনো সহযোগিতা নাই। প্রত্যেকটা মানুষ নিজে থেকে অনেক কষ্ট করে সংগ্রাম করে তার জীবন ধারণ করছে। আজকে দেশে যত উন্নতি সব কিন্তু আসল কাজ হচ্ছে এই যে বেসরকারি খাতে উন্নয়ন। সরকার হয়তো টুকটাক সহায়তা করছে, কিন্তু মূল শক্তিটা কিন্তু বেসরকারি খাত। আমি আপনি পরিশ্রম করে, তো সবাই চাচ্ছে যে আমি একটা দুইটা নিরপেক্ষ দেখাতে গেলে তো আমার 300-400 কোটি টাকার প্রজেক্ট ধ্বংস হয়ে যাবে। এই রিস্কটা কেউ নিতে যাচ্ছে না। আচ্ছা, এখন আসেন, তাদেরকে কিন্তু 6 তারিখে 5 তারিখে যখন গণহত্যাটা হলো, সেই দিনই কিন্তু একটা সবক দিয়ে দিয়েছে সরকার। তখনই দিগন্তকে মেরে টেরেতে বন্ধ করে দিল, ইসলামী টিভিটার ভাঙচুর করে বন্ধ করে দিল। সেই রাত্রেই সবাই সবক পেয়ে গেল যে তারাও যদি এই কাজ করে তাহলে এটা বন্ধ হয়ে যাবে। এবং আমার দেশকে দিয়ে সমস্ত প্রিন্টিং মিডিয়াকে তারা বুঝিয়ে দিল যে তোমাদের অবস্থাও এই অবস্থা হবে। তো আমাদের দেশে হয় কি, আমাদের দেশটা তো সবাই সবাইকে চেনে, এবং এই দেশের মানুষরা তো হয় কি যে জাতির প্রেম আমাদের আছে, রাষ্ট্রপ্রেমও আছে, দেশপ্রেমও আছে, কিন্তু অনেক কিছুর ঊর্ধ্বে তখন নিজের প্রেমটা, নিজের অস্তিত্বটা চলে আসে। তো যখন যারা এই সেক্টরগুলোতে কাজ করেন, তারাও তখন নিজের অবস্থানটার কথাই জাতির চেয়ে বেশি চিন্তা করে বসেন। সরকার যেটা বলছে, জি, মাহমুদুর রহমান ধরে নেন ধর্মীয় উস্কানি দিয়েছে, তার জন্য তাকে কন্টিনিউ আপনি 33 দিন রিমান্ডে নিলেন। ছাত্রলীগ আর যুবলীগের ছেলেরা টেন্ডার নিয়ে চিটাগাংয়ে মারামারি করতে গিয়ে 2 জনকে গুলি করে মারলো। একটা মাদ্রাসার ছাত্র আরমান 7 বছরে, তাকে গুলি করলে মারলো, আর তার জন্য ছাত্রলীগের ছেলে মেয়েকে একদিনের রিমান্ড নেওয়া হলো। হত্যা মামলায় ডবল মার্ডার কেসে আপনি একদিনের রিমান্ড নিলেন, আর একটা মানুষ কি করলো, উস্কানি না কি দিল, তাকে লাগাতার আপনি 33 দিন রিমান্ড নিলেন। কোথাকার বিচার ব্যবস্থা এটা? আর যে ওই চট্টগ্রামেই হরতালের সময়
ককটেলের একটা ছিটে ফোঁটা লেগেছিল অন্তু বড়ুয়া নামের এক মেয়ের স্কুল, আমাদের প্রধানমন্ত্রী কেঁদে গিয়ে তাকে চিকিৎসার খরচ দিয়েছে এবং তার জন্য জীবন বিগলিত করেছে। আর আজকে নিরীহ রিক্সা চালকের ছেলের মাদ্রাসার পড়ে দেখে আরমান মারা গেছে, তার দাফন করার কোনো খরচ নাই, পয়সা পাওয়া যাচ্ছে না। আজকে তো প্রধানমন্ত্রী সেখানে যায়নি, কারণ তার সোনার ছেলেরা করেছে। ফারুক হত্যা মামলার কারণে জামাতে ইসলামের 4 জন শীর্ষ নেতাকে সোন অ্যারেস্ট করে ধরে নেওয়া হয়েছে। তাহলে আজকে ছাত্রলীগ যুবলীগের ছেলে 2 জনকে ডাবল মার্ডার করলো, তাহলে তো রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে সমস্ত মন্ত্রীদের আজকে সোন অ্যারেস্ট করা উচিত। তাহলে আপনি বিচার বিভাগের নিরপেক্ষতা বলবেন, আইনের শাসনের নিরপেক্ষতা বলবেন। আপনি আমার জন্য ঘি পাড়াটা আর আপনার জন্য নুন আর কাঁচামরিচ, এটা কোন ধরনের আইনের শাসন? সরকার নির্বাচন দিবে না, আমি তো এটা প্রায় 1 বছর ধরে বলছি। সরকার নির্বাচন দিবে না কেন? তারা এই হোমওয়ার্কটা করে ফেলেছে। আমি এটা পত্রিকায় লিখেছি এবং অনেক জাতীয় পত্রিকায় প্রথম পাতায় তারা কাভারেজ দিয়েছে। আমি অনেক টকশোতে এটা বলেছি এবং আমার এই ফর্মুলা নিয়ে দীর্ঘদিন কথা হচ্ছে এবং এটার জন্য আমি গুলি খেয়েছি, আমার উপরে হামলা হয়েছে, আমার গাড়ি ভাঙা হয়েছে এবং হয়তো যে কোনো দিন আমাকে মেরেও ফেলা হতে পারে। এইটা আমি প্রকাশ করাতে সরকারের পরিকল্পনাটা, সরকারের যে পরিকল্পনাটা হচ্ছে, তারা পঞ্চদশ সংশোধনী করেছে সংবিধানের। পঞ্চদশ সংশোধনী করে আমাদের সংবিধানের নির্বাচন ব্যবস্থায় 123-এর 3 অনুচ্ছেদ সংযুক্ত করে। সেখানে বলে দেওয়া হয়েছে যে এই সরকারের অধীনে নির্বাচন হবে এবং এই সরকারের এসপি, ডিসি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সবাই থেকেই নির্বাচন করবেন। শুধু তা না, এরা নির্বাচন করবেন এবং নির্বাচনে যিনি পাশ করবেন উনি ক্ষমতা নিতে পারবেন না এদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত। তার মানে অ্যাট এ টাইম 600 এমপি থাকবে বাংলাদেশে, এদের 300 আর নতুন যারা পাশ করে 300। এবং এই ক্ষমতার নতুনজন প্রধানমন্ত্রী না চাইলে ক্ষমতা নিতে পারবে না। এবং আমাদের সংবিধানের 57-3 অনুচ্ছেদে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর কোনো মেয়াদের কথা বলা নাই, কতদিন উনি থাকবেন। ওখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী তার দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত উনি ক্ষমতায় থাকতে পারবেন আজীবন। তার মানে কোনো কারণে যদি নির্বাচন হয়ে ভণ্ডুল হয় কিংবা নির্বাচন না হয় কিংবা নির্বাচনে আইনগত, ঢাকা সিটি কর্পোরেশনের মতো, ঢাকা সিটি কর্পোরেশন 7 বছর ধরে নির্বাচন হয় না, আমাদের হাইকোর্ট স্টে দিয়ে রেখেছে। কোনো কারণে আমাদের হাইকোর্ট যদি স্টে দিয়ে রাখে তাহলে তো 57-3 অনুসারে এই প্রধানমন্ত্রী হিসেবে চলবেন, সংবিধানেই তো বলা হচ্ছে। এবং মন্ত্রী পরিষদে আমাদের সংবিধানেই বলা হচ্ছে যে এই মন্ত্রী পরিষদ পদত্যাগ করার পর যতদিন পর্যন্ত নতুন ক্যাবিনেট না হবে তারা চালিয়ে যেতে পারবেন। আর 123-এর 3-এ তো বলাই হচ্ছে সাংসদরা তাদের উত্তরাধিকারী না হওয়া পর্যন্ত, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত থাকতে পারবে। তো এটা সরকার যেটা করেছে, এটা সরকার বুদ্ধি করেই করেছে যে সংবিধান সংশোধন করেই যদি নির্বাচন করা যায়, টিকে থাকা যায়, তাহলে নির্বাচন করা দরকার কি? এখন এই কাজ তো বাকশালীরাও করেছিল। 75 সনের 25শে জানুয়ারি সংবিধান সংশোধন করে আজীবনের মতো করে ফেলা হয়েছিল। সমস্ত রাজনৈতিক দল বন্ধ হয়ে গেছিল, একটাই দল থাকবে। ইভেন বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করে ফেলেছিল। আওয়ামী লীগ কিন্তু নাই, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নাই, এটা শেষ। উনি তো বাকশাল করেছিলেন। বঙ্গবন্ধুর দল তো আওয়ামী লীগ না, আওয়ামী লীগ তো ভাসানীর দল, মৌলানা ভাসানীর দল। বঙ্গবন্ধুর দল তো বাকশাল, তো আওয়ামী লীগ তাহলে কার দল? এখন তো যে আওয়ামী লীগের কথা বলা হচ্ছে বঙ্গবন্ধুর দল তো না। তো তারা যেটা করেছিল যে এটা, আমি যেটা বলছি যে আইন দ্বারাই করতে চেয়েছিল। কিন্তু দেখেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর রাষ্ট্রপতি যিনি হয়েছিলেন উনি কিন্তু বাকশালের বাণিজ্য মন্ত্রী ছিলেন, খন্দকার মুশতাক। এবং উনার ক্যাবিনেটে যে 10 জন মন্ত্রী ছিল, এই 10 জনই বাকশালের মন্ত্রী ছিল। এবং খন্দকার মুশতাকের ক্যাবিনেটে 11 জন প্রতিমন্ত্রী ছিল, তার মধ্যে 8 জনই ছিল বাকশালের মন্ত্রী পরিষদের সদস্য। তো এই জন্য বলছি, মানুষ চিন্তা করে এক, হয় আরেক। তো আপনি সারা জীবনের জন্য যে চিন্তা করবেন, কিন্তু এই দেশের জনগণ তো এটা কোনোদিন মেনে নেবে না। এই সংস্কৃতি এই দেশের জনগণের মধ্যে নাই। এখন আপনার হাতে প্রশাসন আছে, সব আপনার কাছে আছে, সমস্ত অর্গানগুলা এবং অন্যান্য শক্তি যারা আছে, বন্ধু প্রতিম, তারাও আপনার সাথে আছে। এক সময় যখন নৌকার পাল ছিঁড়ে যাবে, যখন ফুটা হয়ে যাবে পাল, তখন তো পালে হাওয়া লাগবে না। তখন আপনি রবীন্দ্রনাথের নৌকাডুবির উপন্যাস যখন মানুষ ঘরে ঘরে পড়বে, তখন কিন্তু আপনি আর এই আইন দিয়ে আপনি কাভার করতে পারবেন না।